গৃহহীনদের জন্য যে আশ্রয়ণ প্রকল্প সরকারের, সেটিতে কিছু অনিয়ম দেখা গেছে। নির্দিষ্ট দুটি জায়গার কথা উল্লেখ করব, কেননা গতকালই আমাদের এই টেলিভিশনে আমরা এটি নিয়ে একটি প্রতিবেদন প্রচার করেছি। ফেনী এবং নওগাঁর কথা বলছি। ফেনী এবং নওগাঁয় গৃহহীন অনেক পরিবার আশ্রয়ণ 2 প্রকল্পের আওতায় মাথা গোঁজার ঠাঁই পেলেও অনিয়ম এবং অব্যবস্থাপনার অভিযোগও কম নয়। সেখানে দীর্ঘদিন সংস্কার না করায় ফেনীর আশ্রয়ণ প্রকল্পটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, আর নওগাঁয় প্রকল্পের বিত্তবানদের ঘর পাওয়ার অভিযোগ উঠেছে। আজকে আমরা এই আশ্রয়ণ প্রকল্পে যে অনিয়ম, সেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করব, এবং শুধু আশ্রয়ণ প্রকল্পের মধ্যেই আমাদের আলোচনা নিশ্চয়ই থেমে থাকবে না। এই ধরনের সরকারি প্রকল্পে যাদের পাওয়া উচিত তাদের সাথে আমরা তাদের বিষয়টি যাতে নিশ্চিত হয় সে বিষয়ে নিয়ে কথা বলবো। এই মুহূর্তে আমার সাথে আছে ফেনীর রাজস্ব বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক PKM এনামুল করিম। তার সাথে কথা বলবো। PKM এনামুল করিম, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানটিতে। যেটি বলছিলাম যে আশ্রয়ণ প্রকল্প যেটি, সেই আশ্রয়ণ প্রকল্পে ফেনীতে, বিশেষ করে ফেনীর পরশুরাম উপজেলার বাউরখোমা আশ্রয়ণ প্রকল্পে দেখা গেছে যে নারী শিশু সহ অন্তত 600 মানুষের বসবাস, এবং এটি প্রতিষ্ঠার প্রায় 18 বছর পরও কোনো সংস্কার না হয়। সেখানে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, নিরাপত্তা এবং অবকাঠামোগত অব্যবস্থাপনার চিত্র উঠে এসেছে। এটি ডিবিসি নিউজে আমরা একটি প্রতিবেদন প্রচার করেছিলাম গতকালই। আপনার কাছে জানতে চাই যে এই যে অনিয়মের অভিযোগ, সেটি প্রশাসনে আপনাদের কান পর্যন্ত এসেছে কিনা, এবং সেটি যদি এসে থাকে তারপর কোনো ব্যবস্থা আপনারা নিতে পেরেছেন কিনা? আপনাকে ধন্যবাদ। আমি ডিবিসি চ্যানেলের আমাদের জেলা প্রতিনিধি যিনি আছেন জনাব আবু তাহের ভূঁইয়া এবং ডিবিসি চ্যানেলের সকলকে ধন্যবাদ দিই যে আপনারা ফেনীর পরশুরাম উপজেলার সীমান্তবর্তী একটি আশ্রয়ণ প্রকল্প, বাউরখোমা আশ্রয়ণ প্রকল্প, সেটিকে আপনারা তুলে ধরেছেন দেশের সামনে, জাতির সামনে। তবে আমার শুরুতেই যে বক্তব্য আপনারা দিয়েছেন, 2-1টি পয়েন্ট আমার একটু মতভিন্নতা রয়েছে। আসলে আশ্রয়ণ প্রকল্প নিয়ে দুর্নীতি কোনো অবকাশ নেই, দুর্নীতি সংগঠিত হয়েও নিয়ে আসলে আমি জোর দিয়ে বলতে পারি। তো যেটি হয়েছে সেটি হচ্ছে কিছু অব্যবস্থাপনা আছে, এবং এখানে ব্যারাক সংস্কার সহ যারা এখন উপকারভোগী আছেন তাদের বসবাসটাকে কিভাবে আরো স্বাচ্ছন্দ্যপূর্ণ করা যায় সেই বিষয়ে নিঃসন্দেহে আমাদের এবং সরকারের অনেক কিছু করণীয় আছে। আমি যদি শুরু থেকে একটু বলি, এই আশ্রয়ণ প্রকল্পটি আওয়ামী লীগ সরকারের আমলে 2000 সনে এটি চালু হয়েছে। সেখানে 4 একর 80 শতক জমিতে, এবং এখানে 6টি ব্যারাক আছে, প্রতিটি ব্যারাকে 10টি করে কক্ষ। সেই হিসেবে মোট 60টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে, এবং 60টি পরিবারের কম বেশ 500 থেকে 600 লোক এখানে বসবাস করেন। তো যেটি হয় সাধারণত 18 বছর আগে এই প্রকল্পটি নির্মিত হয়েছে, এই ব্যারাকগুলো নির্মিত হয়েছে। 18 বছরে একটি ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি থাকে, হয়তো টিনের চালা ফুটো হয়ে গেছে, কিংবা টিনের যে বেড়া আছে সেই বেড়ায় কিছু মরিচা ধরেছে, বেড়া হয়তো কিছুটা নষ্ট হয়ে গিয়েছে। প্রথমত আমি বলি, যারা এখন উপকারভোগী আছেন তারা দরিদ্র মানুষ, নিঃসন্দেহে তাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে, কিন্তু এটি কিন্তু কাঙ্ক্ষিত। আমরা প্রত্যাশা করি যে যেহেতু তাদের জায়গা, এখন তাদের ব্যারাক, তাদের ঘর, তারাও নিজ উদ্যোগে কিন্তু এগুলোকে কিছু সংস্কার করতে পারতেন, তারা করেননি। সেখানে আমাদের দায় আছে, এটা আমি স্বীকার করি। বলি যে উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ থেকে এখানে প্রকল্প দেওয়া যেত, দেওয়া হয়েছে কিনা আমি ঠিক এই মুহূর্তে জানি না, তবে আমরা খোঁজ নেব। আমি আমাদের জেলা প্রশাসক স্যারের সঙ্গে কথা বলেছি, আমার ইউনোর সঙ্গে কথা হয়েছে, সহকারী কমিশনার ভূমি তার সঙ্গে কথা হয়েছে, এবং আমরা প্রয়োজন আরো অনেকের সঙ্গে, সবার সঙ্গে কথা বলবো। আমরা চেষ্টা করব যে এখন থেকে সামনের দিকে, আমাদের অর্থ বছর আমরা মাঝামাঝি আছি, এই অর্থ বছরে আমরা এখানকার যে সমস্যাগুলো তুলে ধরা হয়েছে, বিশেষ করে ব্যারাক সংস্কার, ঘরগুলো সংস্কার করতে হবে, চাল এবং বেড়া। এখানে পানীয় জলের জন্য আমাদের কিছু নলকূপ স্থাপন করতে হবে, কিছু নলকূপ ব্যবহার অনুপযোগী হয়ে গেছে, পানি উঠে না এগুলো দিয়ে। এখানে আমাদের রাস্তা কিছু সংস্কার করতে হবে, যে কমিউনিটি সেন্টারটি আছে সেটিও ব্যবহার উপযোগী নয়, সেটি সংস্কার করতে হবে। এখানে কমিউনিটি ক্লিনিক আছে একটি পার্শ্ববর্তী, ওই কমিউনিটি ক্লিনিকে পর্যাপ্ত ওষুধ পাওয়া যায় না বলে আমরা শুনেছি। আমি সিভিল সার্জন মহোদয়ের সঙ্গে এখনই কথা বলবো, এবং আমি নিশ্চিত করতে পারি যে তিনি অত্যন্ত দায়িত্বশীল কর্মকর্তা, তিনি নিঃসন্দেহে সেখানে পর্যাপ্ত ওষুধের যোগানের ব্যবস্থা করবেন। এবং আমরা আরেকটি বিষয় শুনেছি যে সেখানে যেই স্কুল গমন উপযোগী শিশুরা রয়েছে তাদেরকে একটু দূরবর্তী এলাকাতে গিয়ে স্কুলে কার্যক্রমে অংশগ্রহণ করতে হয়। আমি কথা বলেছি ইতিমধ্যে আমাদের সহকারী কমিশনার ভূমির সঙ্গে, যে স্কুলটিতে তারা যান, বাউরখোমা সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কুলটির দূরত্ব এই প্রকল্প এলাকা থেকে আনুমানিক 1 কিলোমিটার। তো সরকারের যে নীতিমালা রয়েছে সে অনুযায়ী আসলে ক্যাচমেন্ট এরিয়া যেটি, একটি স্কুল থেকে আরেকটি স্কুলের দূরত্ব 2 কিলোমিটার হয়।
তো যদি দেখি আমরা দেখে এই বাচ্চাদের এত দূরে গিয়ে পড়াশোনা করাটা একটু কষ্টকর, মানে সেক্ষেত্রে স্কুলের ব্যবস্থাও আপনারা করবেন বলে মনে করছেন। পিকে এনামুল করিম, আপনাকে ধন্যবাদ। আমরা আবারও নিশ্চয়ই আপনার কাছে ফিরবো এবং ভবিষ্যতে অন্য আশ্রয়ণ প্রকল্পগুলো আপনাদের নজরদারির মধ্যে রয়েছে কিনা কিংবা সেগুলো নিয়ে ভাবছেন কিনা সেই পরিকল্পনার কথা শুনবো। এই মুহূর্তে নওগাঁর উমার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আইয়ুব হোসেন আমাদের সাথে যুক্ত হয়েছেন। আইয়ুব হোসেন, আপনাকে ধন্যবাদ। আমরা যে প্রতিবেদনে উল্লেখ করেছি ফেনী এবং নওগাঁর পরিবার আশ্রয়ণ প্রকল্পের অনিয়ম, সেখানে নওগাঁর যে বিষয়টি ছিল, সেখানে ধামইরহাটে উমার ইউনিয়নে আশ্রয়ণ 2 প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে এবং বলা হচ্ছে যে যাদের জন্য এই আশ্রয়ণ প্রকল্প সেই নিম্নবিত্তরা সেখানে ঠাঁই পায়নি, উচ্চবিত্তরাই এটি সুযোগ নিয়েছে। এবং আমরা যে প্রতিবেদনটি প্রচার করেছি সেইখানে আমরা উমার ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান নুরুজ্জামানের একটি সাক্ষাৎকারে সেখানে আপনার বিরুদ্ধে এক ধরনের এই অনিয়মের অভিযোগ এসেছে। আপনি বিষয়টি কিভাবে দেখছেন সেটি যদি আমাদেরকে জানান আইয়ুব হোসেন। জি, অনিয়মের বিষয় আমি তো আসলে কিছু জানি না, কারণ আমি পেশায় আইনজীবী। আমি সকালবেলা নওগাঁ জজকোর্টে যাই, সন্ধ্যার দিকে ফিরি, এবং যে অনিয়মের কথা বলেছে এটা একটা ভিত্তিহীন। কারণ আমি পৌরসভায় বাস করি, আমার বাড়ি ধামরাট পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে, এবং এই বিষয়গুলো সম্পর্কে আমার কোনো ধারণা নাই। এবং গত নির্বাচনে আমি তার নির্বাচনও করি নাই। সুতরাং যে অনিয়মের অভিযোগ আমার বিরুদ্ধে আনিছে, এই অভিযোগ সত্য নয়, একটা ভিত্তিহীন, অন্য কোনো উদ্দেশ্য তার থাকতে পারে। কিন্তু আইয়ুব হোসেন, আপনি তো একসময় এই উমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, এখন আপনি সাবেক চেয়ারম্যান। এই আশ্রয়ণ প্রকল্পগুলো যখন শুরু হয় তখন নিশ্চয়ই আপনি এটির সাথে সংশ্লিষ্ট ছিলেন। আপনার জানা মতে আশ্রয়ণ প্রকল্পগুলোর কি অবস্থা সেটি একটু বলবেন কি? প্রায় 16 বছর পূর্বে, তারপর আমি পৌরসভায় বসবাস করি। চেয়ারম্যান ছিলাম 98 থেকে 2003, মানে আজ থেকে প্রায় 16 বছর পূর্বে। তারপর আমি পৌরসভায় বসবাস করি। আমার গ্রামের বাড়ি ওমর ইউনিয়নের মধ্যে অবস্থিত, এবং ওমর ইউনিয়ন আমি গত ঈদের সময় আমার ছিলাম। যার জমি আছে ঘর নাই, এই প্রকল্পের দৃশ্যমান কিছু ঘর আমি এলাকায় রাস্তাতে যাওয়ার সময় আমি দেখেছি। অনেক গরিব মানুষ উপকৃত হয়েছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী এই প্রকল্পের দৃশ্যমান কিছু ঘর আমি এলাকায় কারিগরি ত্রুটির কারণে আইয়ুব হোসেনের পুরোপুরি বক্তব্য আমরা শুনতে পারিনি। তারপরে তাকে ধন্যবাদ, তার অংশটি তিনি পরিষ্কার করেছেন। আমরা একটি বিরতির পরে ফিরে এসে নিশ্চয়ই কথা বলবো ফেনীর রাজস্ব বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসকের সাথে, এবং আমাদের সাথে যুক্ত হবেন চট্টগ্রাম থেকে সচেতন নাগরিক কমিটির একজন সদস্য। আমরা এই আলোচনায় থাকতে চাই, আপনাদেরও সাথে পাবো নিশ্চয়ই। বিরতির পর ফিরে এলাম মানচিত্রে। এই অনুষ্ঠানটি নিবেদন করছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। আমরা আলোচনা করছি আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম। এই বিষয়টি বেছে নেবার পেছনে আমাদের কারণ রয়েছে ফেনী এবং নওগাঁ, এই দুটি জায়গায় আমাদের যারা প্রতিনিধি রয়েছেন, সাংবাদিক রয়েছেন, তারা দুটি অনিয়মের চিত্র তুলে ধরেছেন এবং সেই অনিয়মের চিত্রের প্রতিবেদন আমরা প্রচার করেছি। সেখানে দেখা গেছে যে গৃহহীন পরিবারদের জন্য যে আশ্রয়ণ প্রকল্প ফেনীতে দেখা গেছে যে প্রায় 18 বছর হয়ে গেছে, সেখানে কোনো সংস্কার নেই। সংস্কার না থাকার জন্য নারী শিশু সহ অন্তত 600 মানুষ শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, নিরাপত্তা এবং অবকাঠামোগত অব্যবস্থাপনায় মানবেতর জীবনযাপন করছেন। এবং নওগাঁর ক্ষেত্রে দেখা গেছে যে সেখানে যাদের জন্য এই আশ্রয়ণ প্রকল্প তারা সেটির সুযোগ সুবিধা পাচ্ছেন না, বরং বিত্তবানরা সেটির সুবিধা নিয়ে নিয়েছেন। এর পেছনে এটি অব্যবস্থাপনা, দুর্নীতি, বিভিন্ন অনিয়মের চিত্র ফুটে উঠেছে। আমরা সেই বিষয় নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে পেয়েছি চট্টগ্রাম থেকে সচেতন নাগরিক কমিটি সনাকের সভাপতি দেলোয়ার মজুমদারকে। দেলোয়ার মজুমদার, আপনার কাছে একটু চলে যেতে চাই। আমরা এই অনুষ্ঠানের প্রথম ভাগে ফেনী এবং নওগাঁর দুজনের সাথে কথা বলেছি। আপনার কাছে জানতে চাই, এই যে আশ্রয়ণ প্রকল্প কিংবা সরকারের বিভিন্ন প্রকল্প যেটি সোশ্যাল সেফটি নেটের আওতায় সাধারণ মানুষ, গৃহহীন মানুষ, নিম্নবিত্ত মানুষের জন্য যে ব্যবস্থাগুলো করা হয়েছে, সেগুলোতে বিভিন্ন অনিয়মের যে
চিত্র উঠে আসে। ফেনী এবং নওগাঁর বিষয়টি কি একেবারে বিচ্ছিন্ন ঘটনা, নাকি এটি সারা দেশের চিত্রের একটি প্রতিফলন? এটি বিচ্ছিন্ন ঘটনা মোটেই নয়, এটি সামগ্রিকভাবে সারা দেশের যে অবস্থা তারই একটি সিম্বল হিসাবে আপনি এটাকে ধরতে পারেন। এবং আমি মনে করি যে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটি যদি খুব সার্বক্ষণিকভাবে না হয়, সেই ক্ষেত্রে এটি সর্বগ্রাসী হয় এবং সরকারের অনেক কল্যাণকর বিষয়কে কিন্তু জনগণের কাছ থেকে আড়াল করে ফেলে। এই যে আশ্রয়ন প্রকল্প, এটি নিঃসন্দেহে সরকারের একটি ভালো গণমুখী পদক্ষেপ, কিন্তু তার সুফল যখন জনগণ বঞ্চিত হয় তখন উল্টো সরকারের প্রতি জনগণের অনাস্থা তৈরি হয় এবং একটা অবিশ্বাস তৈরি হয়। এবং এই জন্যই আমি মনে করি সর্বক্ষেত্রে সুশাসন কায়েম করতে হবে এবং এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে সরকারকে কাজ করতে হবে। এবং এই যে তৈরি করার পর থেকে কেউ কোনো দেখভাল করলো না, কেউ দেখাশোনা করলো না, কিংবা যাদের জন্য তৈরি করা হলো তারা সুফল না পেয়ে অন্যরা সুফল পেল, এটি কিন্তু একেবারেই দিনের পর দিন চোখের আড়ালে চলে যাওয়া। মানে হচ্ছে কি, মানে সর্বস্তরেই দুর্নীতির একটা লিঙ্ক আছে। লিঙ্ক যদি না থাকে তাহলে কারো না কারো নজর এটি পড়ার কথা। এই যে দুর্নীতিবাজদের একটি চক্র দাঁড়িয়ে গেছে, এই চক্রটিকে ভাঙতে না পারলে সরকারের গণমুখী কোনো পদক্ষেপের সুফল সরকার ভোগ করবে না এবং জনগণ তো সেটি ভোগ করবেই না এবং সরকারের প্রতি জনগণের আস্থার ক্ষেত্রে কিন্তু চির ধরাবে। এবং সেই জন্যই আমি মনে করি সরকার তার নিজের স্বার্থেই, কারণ সরকার যখন জনবিচ্ছিন্ন হয়ে পড়ে তখন কিন্তু দেশের উন্নয়ন কাজও স্থবির হয়ে পড়বে, ক্ষতিগ্রস্ত হবে। এবং সেজন্যই জনসম্পৃক্ত থাকার জন্যই সরকারের গণমুখী কাজগুলির ফলাফল যেন জনগণের কাছে পায় এবং এট দ্য সেম টাইম জনগণের আস্থাও সরকারের প্রতি বাড়ে, সেটির জন্যই আমার মনে হয় এই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে, এই যে আমাদের এখন নতুন সরকার এসেছে, নতুন সরকার প্রথম থেকে এই কাজটি করতে হবে এবং যেখানে যারা এই দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করে শাস্তির আওতা নিয়ে আসতে হবে। এবং এটি যদি করা সম্ভব না হয় তাহলে কিন্তু আমার সকল সুফল ভেস্তে যাবে। দেলোয়ার মজুমদার, আপনি বারবার বলছেন যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা, যেটি আমরা রাজনৈতিক বক্তব্যেও আমরা সরকারের বিভিন্ন প্রতিনিধির বক্তব্যে পাই এবং আপনারা যারা সচেতন নাগরিক রয়েছেন কিংবা সমাজের সিভিল সোসাইটি বলেন। কিন্তু এই জিরো টলারেন্সের ক্ষেত্রে এটি কি শুধুই সরকারের দায় নাকি অন্যদেরকেও দায়িত্ব নিতে হবে? সেক্ষেত্রে আসলে কি ধরনের পরিকল্পনা কিংবা কাজ হাতে নেওয়া দরকার? এটি হচ্ছে দায় সকলেরই, জিরো টলারেন্সের বিষয়টা সকলকেই ভূমিকা রাখতে হবে, কিন্তু প্রধানত এটি সরকারের দায় এবং জনগণের যে সম্পৃক্ততা সেখানে কিন্তু নেতৃত্ব যেহেতু সরকারকে দিতে হবে, জনগণকে সম্পৃক্ত হওয়ার মতো অনুকূল পরিস্থিতি কিন্তু সরকারকেই তৈরি করতে হবে। এবং এট দ্য সেম টাইম আমার চতুর্পাশের যে দুর্নীতি হয় এই দুর্নীতির তথ্যগুলিকে সরকারকে পৌঁছে দেওয়া কিংবা সীমিত পরিসরে হলো যেখানে আমার পক্ষে প্রতিবাদ করা সম্ভব আমি সেটি প্রতিবাদ করব, যেখানে আমার প্রতিরোধ করা সম্ভব আমি সেটি প্রতিরোধ করব। এবং সেই জন্যই আমরা টিআইবি থেকে সবসময় দুর্নীতি বিরোধী একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলি। এই দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন বা সমাজের মধ্যে দুর্নীতি বিরোধী চাহিদাকে জাগ্রত করা, এটি যদি জাগ্রত করতে পারি এবং এটি জাগ্রত করার ক্ষেত্রে সরকারও যদি সহায়ক ভূমিকা পালন করে এবং সমাজের মধ্যে চাহিদাটা যদি জেগে যায় তখন কিন্তু দুর্নীতিবাদদের বিরুদ্ধে লড়াইটা বেগবান করা সম্ভব হবে এবং সরকারও কিন্তু জনগণকে সম্পৃক্ত করে দুর্নীতি নির্মূলে ভূমিকা রাখতে পারবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে দেলোয়ার মজুমদার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এবং আপনার বক্তব্য রাখার জন্য। এই মুহূর্তে আমাদের সাথে ফেনী রাজস্ব বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক PK এনামুল করিম আবারও যুক্ত হয়েছেন। তার কাছে চলে যেতে চাই। এনামুল করিম, আপনার কাছে যেটি জানতে চাই যে আপনি বলছেন যে ফেনীর যে আশ্রয়ণ প্রকল্পটি সেটি গণমাধ্যমে আসার পর থেকে আপনারা আবারও সেটি দেখভাল শুরু করছেন, কিন্তু অন্য যে সমস্ত এই ধরনের গণমুখী প্রকল্প রয়েছে সবগুলো কি আসলে আপনাদের পক্ষে নজরদারি করা সম্ভব কিনা, মানে বাস্তব অবস্থা কি দাঁড়িয়েছে, কিংবা সম্ভব না হলে কেন পারছেন না সেটিও একটু জানাবেন। নিয়মিতভাবে আমাদের তরফ থেকে মনিটর করা হয়, আমরা নিয়মিত সেখানে পরিদর্শনে যাই এবং আসলে যেই প্রতিবেদনটি উঠে এসেছে ডিবিসি নিউজে, এখানে আমি আবারও বলছি আসলে দুর্নীতির কিন্তু কোনো ঘটনা ঘটেনি।
যেটি হয়েছে সেটি হচ্ছে কিছু এখানে অব্যবস্থাপনা আছে, জঞ্জারাগুলো এই মুহূর্তে বসবাসের অনুপযোগী, যেটি আপনাদের রিপোর্টে আপনারাই বলেছেন। এখানে ঘরের চাল এবং ঘরের বেড়া ইত্যাদি ঠিক ভালো অবস্থা নেই, ব্যবহার উপযোগী অবস্থায় নেই। এখানে টিউবওয়েলে পানি উঠছে না, এখানে পুকুর আছে, পুকুরগুলো সংস্কারের অভাবে হতে পানি ধারণ করতে পারছে না। আমরা উল্লেখ করতে পারি বিশেষ করে এখানে যে আমরা এই প্রকল্পগুলোর সংস্কারের জন্য গত বছরের জুন মাসে একটি বিস্তারিত প্রাক্কলন আমরা মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের প্রকল্প পরিচালক মহোদয় বরাবর প্রেরণ করেছিলাম। আমি ধারণা করছি যেহেতু এটি বিগত বছরের একদম অর্থ বছরের শেষ সময়ে ছিল, সেজন্য এটি বিবেচনা করা হয়নি। আমরা এই আপনাদের প্রতিবেদন এবং আমাদের পূর্বের যে পত্র যোগাযোগ আছে এর ধারণা করছি যেহেতু এটি বিগত বছরের একদম অর্থ বছরের শেষ সময়ে ছিল, সেজন্য এটি বিবেচনা করা হয়নি। আমরা এই আপনাদের প্রতিবেদন এবং আমাদের পূর্বের যে পত্র যোগাযোগ আছে এর আলোকে আমরা আবারও প্রকল্প পরিচালক আশ্রয়ণ প্রকল্প বরাবর যোগাযোগ করব। নিঃসন্দেহে আমরা একটি এখান থেকে ভালো রেসপন্স পাবো আমরা আশা করি, এবং যে সমস্যাগুলো এখানে উল্লেখ করা হয়েছে সমস্যাগুলো আসলে নিরসনযোগ্য, এবং এটি যদি প্রকল্প পরিচালকের দপ্তর থেকে আমরা ওরকম কোনো সহযোগিতা পাওয়ার সুযোগ নাও থাকে, সেক্ষেত্রে আমাদের লোকাল রিসোর্স দিয়ে আমরা এগুলোকে সংস্কারগুলো করতে পারবো বলে আমি বিশ্বাস করি। এবং আমি আবারও বলছি যে প্রত্যেকটি প্রকল্পই আমাদের নিবিড় পর্যবেক্ষণের মধ্যেই থাকে সবসময়। এখানে জেলা প্রশাসক পরিদর্শনে যান, অতিরিক্ত জেলা প্রশাসকরা যান, উপজেলা নির্বাহী অফিসার যান, এবং উপজেলা পর্যায়ে সকল দপ্তর যাদের এখানে স্টেক রয়েছে, সম্পৃক্ততা আছে, শিক্ষা অফিস, সমবায়, সমাজসেবা, ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট, সবাই কিন্তু নিয়মিত পর্যবেক্ষণের মধ্যে তাদেরকে রাখেন। এটি আমি আপনাকে আশ্বস্ত করতে পারি যে আমাদের নিয়মিত পর্যবেক্ষণের মধ্যেই তারা থাকেন। আপনি যে দাবিটি করলেন নিয়মিত পর্যবেক্ষণের, সেটি আশা করব যে শুধু ফেনী নয়, পুরো দেশের পুরো মানচিত্রের সকলেই এই বিষয়গুলোর প্রতি সচেতন হন এবং সেই পর্যবেক্ষণটি আপনারা বজায় রাখুন যাতে সাধারণ মানুষ এই উপকারভোগী হতে পারেন। অসংখ্য ধন্যবাদ PKM এনামুল করিম এবং দেলোয়ার মজুমদার, আপনাদের দুজনকে ধন্যবাদ যারা এতক্ষণ সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের আয়োজনে। আগামীকাল অন্য বিষয় নিয়ে, অন্য এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।